ভোর হতে না হতে খালের ভেতরে পড়ে আছে পাঁচটা লাশ। কারা বা কে এখনো বোঝা যাচ্ছে না। অজ্ঞান অবস্থায় চোখ বাঁধা 6 জন পড়ে আছে খালের পাড়ে। প্রশাসনের লোক কাজ করছে, সাথে আছি আমি, সোহেল, নিউজ 50। প্রশাসনের ইনচার্জ রেজাউল এসে মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমাদের কাজকর্ম শেষ। লাশ 5 জনই ডাকাত দলের, আর যে 6 জন আছে তাদেরকে অপহরণ করা হয়েছিল। রিপোর্টার সোহেল বলল, স্যার, কে উদ্ধার করলো এই ডাকাত দলের হাত থেকে? ডাকাতদের কে মারলো? প্রশাসন কি ডাকাত ধরতে ব্যর্থ? কে এর সাথে জড়িত আমাদের জানা নেই, আর প্রশাসনের দায়িত্বে প্রশাসন পালন করে যাচ্ছে। স্যার, আর কতদিন চলবে এসব অপহরণ, গুম, খুন? আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি, খুব শীঘ্রই সব থেকে মুক্তি পাবে সবাই। 6 জনের ভেতর এক বৃদ্ধার হুঁশ আসলো। মিডিয়ার লোক সবাই এগিয়ে গেল। সোহেল বৃদ্ধাকে বলল, চাচা, আপনাদের কে উদ্ধার করলো জানেন কিছু? বৃদ্ধা কাঁপতে কাঁপতে বলল, আমি যে বেঁচে থাকবো কখনো ভাবতে পারি। এভাবে আমাদেরকে বাঁচিয়ে নিলে তাকে কিছুই বলতে পারলাম না। তার জন্য দোয়া করি, সে যাই হোক না কেন আল্লাহ ওকে সবসময় ভালো রাখুক আর সবার বিপদে এগিয়ে যায় যেন। কে সে? বৃদ্ধা একটা হুঙ্কার দিয়ে। টাটা টাইগার। মিডিয়ার লোক এক পা সরে গেল টাইগারের নাম শুনে। প্রশাসনের লোকজন অবাক হয়ে বৃদ্ধার দিকে তাকিয়ে আছে। সোহেল বলল, চাচা, আপনি কি টাইগারকে দেখেছেন? রাতের আধারে অন্ধকারে কিভাবে দেখবো, শুধু হুঙ্কার শুনেছি টাইগারের। আসলে কি বাঘ না মানুষ? সে যাই হোক, এই ডাকাতদের সব নিঃশেষ করে ফেলবে। মিডিয়ার লোকজন বলতে লাগলো, কে এই টাইগার, যাকে এখন পর্যন্ত কেউ দেখেনি, অথচ সে একের এক ডাকাত দলদের শেষ করে দিচ্ছে, যেখানে প্রশাসন কিছুই করতে পারছে না? তাহলে কি বাঘ একই সব ডাকাতদের শেষ করে দিবে? অপহরণ হওয়া মানুষদের বাঁচবে? রেজাউল একজনকে বলল, ওনাকে নিয়ে যাও, আর বাকিদের দিয়ে উন্নত মানের চিকিৎসা দাও, আর ডাকাতদের পরিবারের সদস্যদের শনাক্ত করো। সবাইকে নিয়ে চলে গেল। মিডিয়ার লোকজন যে যার মতো করে নিউজ সম্প্রচার করে যাচ্ছে। ডাকাত যারা মারা গেছে তার পরিবারের সদস্যরা নিউজ দেখে কান্নায় ভেঙে পড়ে। কোনো পরিবার তো কান্না করে। ও আল্লাহ গো, আমার এই কি সর্বনাশ হলো গো। আমার ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব? ওকে আমি বারণ করেছি এসব থেকে ফিরে এসো, আসেনি। কি সর্বনাশ হয়ে গেল রে। আরেক পরিবার, গ্রামে আমি ছেলে মেয়ে নিয়ে কিভাবে থাকবো? সবাই জানতে পারলে আমাদের আর রক্ষে নেই। নিজে মরে গেছে, আমাদের সাথেও মেরে গেছে। কতবার বলেছি। আরেক পরিবারের একজন, এসব দলে গেলে ফিরে আসা যায় না। একবারে ফিরে গেলাম, আমাদের একা রেখে। প্রশাসনের বড় মিটিং ডেকেছে উপর থেকে এমার্জেন্সি ভাবে। সিনিয়র জুনিয়র সব অফিসার মিটিং এ এসে জয়েন করছে। বড় হাই অফিসার সবার উদ্দেশ্যে বলল, তোমরা কি করছো? হ্যাঁ, করছোটা কি? এভাবে চলতে থাকলে তো আমাদের ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাবে। খোঁজ লাগাও, কে এই টাইগার, কি তার উদ্দেশ্য। জানতে চাই টাইগারের এদের সাথে কি শত্রুতা। হাফিজ বলে উঠল, স্যার, টাইগার তো আমাদের বেশ সুবিধা দিচ্ছে, আমাদের কাজটাও করে দিচ্ছে। ওকে খুঁজে আমাদের ডিপার্টমেন্টে চাকরি দিয়ে দিলে তো আমাদের সুনাম হবে। হাই অফিসার ধমক দিয়ে। রাবিশ, অন্যায় যে করে আর অন্যায়ের প্রতিবাদ করতে যে হত্যা করে তারা সমান অপরাধী আইনের চোখে। কারো কোনো ছাড় নেই। আমি চাই এই টাইগারকে সবাই খুঁজে বের করো, তা না হলে একটারও চাকরি থাকবে না। রেজাউল বলল, স্যার, টাইগারের নামে কোনো কেস ফাইল নাই, না আছে কোনো অভিযোগ, আর না আছে কোনো ছবি বা পরিচয়। কিভাবে খুঁজে বের করব? আমি কিছু জানি না, যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। নাকে তেল লাগিয়ে না ঘুমিয়ে থেকে ডিউটি ঠিক মতো করো। হ্যালো বন্ধুরা, যারা আমাদের গল্প শুনো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে কোনো এক এলাকার বড় ভাই তার ছোট বোনের জন্য আর্থিকভাবে কিছু সাহায্য চাচ্ছে। তার বোনের কিডনির সমস্যা হয়েছে। ডক্টর বলেছে যে তার কিডনি চেঞ্জ করতে হবে। প্রায় 7 লাখ টাকা লাগবে কিডনি চেঞ্জ করতে, আর তাহলে সে বোনটি সুস্থ হবে। কিন্তু তারা হচ্ছে অনেক গরিব, তাদের পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তারা দিন আনে দিন খায়, তাদের কোনো জমানো টাকাও নেই। তাই তোমরা যদি সাহায্য করো তাহলে সেই বোনটিকে হয়তো বাঁচানো সম্ভব হবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ যে যা পারো সাহায্য করো।
বিকাশ, নগদ এবং ইসলাম ব্যাংক নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেয়া আছে। আর কেউ যদি কোনো প্রকার ডকুমেন্ট দেখতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। তো চলো এবার গল্পে ফেরা যাক। অফিসার সবাইকে ধমকিয়ে বোর্ডে একটা ছক আঁকিয়ে সবাইকে মাস্টার মাইন্ডের প্ল্যান করতে থাকলো। সকাল 10টা, হাবাগোবা একটা ছেলে পুরনো ব্যাগ নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকলো। কলেজের ক্যাম্পাসের গেটের পাশে রাফি, রিফা, সিনথিয়া, তানজিনা, হ্যাপি সবাইকে র্যাক করতেছিল। হ্যাপি যে ছেলেটার সামনে যেয়ে দাঁড়ালো। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লো। হ্যাপি সিগারেটে টান মেরে ছেলেটার মুখে ধোঁয়া ছেড়ে দিল। ছেলেটা কাঁদতে থাকলো। সবাই এটা দেখে হাসতে শুরু করে দিল। হ্যাপি বলল, কি গো, চকলেট বয় কলেজে যে সিনিয়র দেখে সালাম দিতে হয় সেটা কি ভুলে গেছো? ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, আমি নতুন। তানজিনা ছেলেটার কাঁধে থাপা মেরে, তুই কি তো তো তোতলা নাকি? সবাই হেসে দিল। রাফি এসে বা কাঁধে থাবা মেরে, তোমার নাম কি? ছেলেটা ওদের দিকে তাকিয়ে পড়লো। হ্যাপি বলল, বল কি নাম তোর? ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, আমার নাম আবির। রিফা আবিরের গাল টেনে দিয়ে, এই তুই এত কিউট কেন রে? আমি তো তোর উপর ফিদা হয়ে গেছি। হ্যাপি রিফাকে ধাক্কা দিয়ে আবিরের হাত ধরে টেনে নিয়ে, এ হচ্ছে আমার হাজবেন্ড, আমার চকলেটটা। সিনথিয়া আবিরের হাত ধরে টেনে নিয়ে, এই শুধুই আমার। কি গো, আমার হবে? আবির তুতলিয়ে, আপনারা এসব কি বলছেন? হ্যাপি আবিরের গাল ধরে, বাবু তুমি বুঝতে পারছো না কি বলছি? ফিটার খাও। রাফি বলল, ওই ফিটারটা নিয়ে আয়। হ্যাপির বাবুটাকে একটু ফিটার খাওয়াও। আবির তুতলিয়ে বলল, আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। সবাই হেসে দিল। রিফা বলল, এই দেখ কত সুইট ছেলেটা ক্লাস করবে প্রথম দিনেই এসে। এত ভালো স্টুডেন্ট তো আমাদের কলেজে লাগবে না। সিনথিয়া বলল, অনেকদিন পর একটা তোতলা মুরগি পেয়েছি। একে জার্ভ না করতে পারলে সারা জীবনের জন্য আফসোস থেকে যাবে। হ্যাপি বলল, আচ্ছা বাবু, তোমাকে যে যেতে দিব একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। ঠিক আছে। আবির হাতে কাগজ নিয়ে যেতে যাবে তখনই রাফি আবিরকে ধরে, এত ব্যস্ত কেন? ফিটারটা খেয়ে যাও। হ্যাপি তোর বাবুকে ফিটার খাওয়াবি না? ঠিকই বলছিস। আবির তুতলিয়ে বলল, না আমি খাবো না। তুই যদি না খাস তোকে এর থেকে বড় শাস্তি দিব। না। সিনথিয়া রিফা আবিরের হাত ধরলো। রাফি হাত দিয়ে আবিরের মুখ চেপে ধরলো। হ্যাপি ফিদারটা আবিরের মুখে পুড়ে দিল। আবির ছটফট করতে লাগলো। তোতলিয়ে কথা বলে বলে ঠিক মতো কথা বলতে পারে না। সবাই মিলে ওর কথা বলা নিয়ে মজা করে। সবাই চেয়ে চেয়ে এই দৃশ্য দেখে মজা লুটতেছিল। তানজিনা হ্যাপির কানে কানে, এখন ছাড় আর কাগজটা নিয়ে শ্রাবণীর কাছে পাঠা, তা না হলে প্রতিশোধ নিতে পারবো না। ঠিকই বলছিস। আবিরকে ছেড়ে দিল। হ্যাপি বলল, যা, এই কাগজটা দিতে পারলে তোকে আর কেউ কিচ্ছু বলবে না। আবির তুতলিয়ে, আপনারা অনেক খারাপ। সিনথিয়া বলল, খারাপ কিনা এবার কিন্তু কাজ করে দেখাবো, যাবি তুই? আবির ভয় পেয়ে যায়। কাগজটা হাতে নিয়ে আবির শ্রাবণীর সামনে যেয়ে দাঁড়িয়ে কাগজটা শ্রাবণীর দিকে দিয়ে তুতলিয়ে, এটাও আপনার জন্য। শ্রাবণী কাগজটা হাতে নিতেই আবির চলে যেতে যাবে তখনই শ্রাবণী আবিরের হাত ধরে। কই যাস চান্দু? আমাকে লাভ লেটার দিয়ে পালাচ্ছিস কই? আবির তুতলিয়ে কিছু বলতে যাবে তখনই থামিয়ে দিল। রাফি, সিনথিয়া, রিফা, তানজিনা আবিরের দিকে তাকিয়ে হাসছে। সবাই
চেয়ে আছে আবিরের দিকে। শ্রাবণী কাগজটা খুলে দেখার সাথে সাথে পুরো থ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, যারা আমাদের গল্প শোনো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে কোনো এক এলাকার বড় ভাই তার ছোট বোনের জন্য আর্থিকভাবে কিছু সাহায্য চাচ্ছে। তার বোনের কিডনির সমস্যা হয়েছে। ডক্টর বলেছে যে তার কিডনি চেঞ্জ করতে হবে। প্রায় 7 লাখ টাকা লাগবে কিডনি চেঞ্জ করতে, আর তাহলে সে বোনটি সুস্থ হবে। কিন্তু তারা হচ্ছে অনেক গরিব, তাদের পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তারা দিন আনে দিন খায়, তাদের কোনো জমানো টাকাও নেই। তাই তোমরা যদি সাহায্য করো তাহলে সেই বোনটিকে হয়তো বাঁচানো সম্ভব হবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ যে যা পারো সাহায্য করো। বিকাশ, নগদ এবং ইসলাম ব্যাংক নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেয়া আছে। আর কেউ যদি কোনো প্রকার ডকুমেন্ট দেখতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। তো চলো এবার গল্পে ফেরা যাক। ঠাস ঠাস করে চরের শব্দে সবাই তাকিয়ে পড়ল। আবির গালে হাত দিয়ে ভয় পেতে শুরু করলো। শ্রাবণী রেগে, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে এমন নোংরা চিরকুট দেওয়ার? এই কই রে তোরা, হকি নিয়ে আয়। আবির কিছু বুঝে ওঠার আগে আবিরকে হকি দিয়ে মারতে শুরু করলো। আবির মাটিতে পড়ে গেল। আবির তোতলাতে তোতলাতে বলে, আমি কিছু জানি না, আমাকে মারবেন না। আবিরের তোতলানো কথা কারো কানেই যায় না। রাফি, রিফা, তানজিনা, হ্যাপি, সিনথিয়া একে অপরের সাথে হাত মিলিয়ে হাসাহাসি করতে শুরু করে দিল। রাফি বলল, হ্যাপি, তুই কাজটা দারুণ করেছিস। শ্রাবণীকে এটাই অপমানের জন্য বেশ ছিল। হ্যাপি বলল, চল পানিটা আরো ঘোলাটে করে দেই। চল। সবাই এগিয়ে গেল। আবিরকে মারতে থাকলো, তা সবাই দেখতে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাপি আরোহীর পিছনে দাঁড়িয়ে। কারণ নাকি সাহস নেই ওকে কিছু বলার, আর এই ছেলেটা নতুন এসেই কিছু বলে দিল। তানজিনা বলল, আরে কি বলছিস, জানিস না ওর দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারে না? শ্রাবণী ওদের দিকে তাকিয়ে পড়ল রাগী দৃষ্টিতে। ওরা হাসাহাসি করতে লাগলো। শ্রাবণী জোরে রাগে বলল, স্টপ! সবাই মারা থামিয়ে দিল। হ্যাপি, তানজিনা, রাফি সবার হাসি বন্ধ হয়ে গেল। শ্রাবণী বলল, এই ওকে কলেজের গেটের বাইরে ফেলে দিয়ে আয়, ওকে বুঝিয়ে দিস আমার চোখের সামনে আর না পড়ে। আয়ান বলল, তুই চিন্তা করিস না, ওকে যে থেরাপি দিছি ও আর তোর সামনে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আবিরকে ধরে নিয়ে চলে গেল। শ্রাবণী ওদের দিকে তাকিয়ে বলল, এই শ্রাবণীকে অপমান করা এত সহজ না। মুখ চামটি মেরে শ্রাবণী চলে গেল। রিফা বলল, হ্যাপি, তুই তো জায়গা মতো আঘাত করে দিছিস। সুযোগ পেলে তো অবশ্যই আঘাতটা আরো তীব্র করে দিব। সকাল 11টা। রিপোর্টার সোহেল নিউজ করে যাচ্ছে। আজকে বিশিষ্ট ব্যবসায়ী আদনান চৌধুরী আসছে এমপিতে। সে উদ্বোধন করতে যাচ্ছে তার কোম্পানির নতুন বাস। কম টাকায় সুন্দর সেবা দিবে, এমনই চুক্তি করেছে আদনান চৌধুরী। আর কোনো ভোগান্তি থাকবে না, অল্প খরচে সুন্দরতম ভ্রমণ উপভোগ করবে যাত্রীরা। এক্ষুনি চলে আসবে আদনান চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন আদনান চৌধুরীর গাড়ি এসে গেছে। আমরা এখন ওখানে যাব। পরবর্তী নিউজ জানতে সাথেই থাকুন। আপনাদের সাথে আমি আছি, সোহেল, নিউজ 50। আদনান চৌধুরী গাড়ি থেকে কড়া প্রোটোকলে নামলো। হালিম এসে আদনান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিল। আদনান চৌধুরী উদ্বোধন করলেন, তারপর কিছুক্ষণ বক্তব্য দিয়ে চলে যাওয়ার সময় হালিমের কানে কানে বলল, এটার পুরো দায়িত্ব তোমার। সবকিছু ঠিক মতো কন্ট্রোল করো, কোনো প্রকার ঝামেলা যেন না থাকে। হালিম গম্ভীর ভাবে, হালিম যেটার দায়িত্ব নেয় সেটা সে কাজে করে দেখায়, আপনি কোনো চিন্তা করবেন না। আদনান চৌধুরী গাড়িতে উঠে চলে গেল। মিডিয়ার লোকজন ঠিক মতো কথা বলতে পারেনি। আগেই আদনান চৌধুরী চলে গেল। 1 ঘন্টা পরে গেটের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আবির, কিন্তু কেউ ওর কাছে এগিয়ে গেল না। না এতক্ষণে ওকে তুলল। আবির সোজা হয়ে বসে ওয়ালের সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। গেট দিয়ে একজন ঢুকতে যাবে, তখনই সে আবিরকে দেখে আবিরের কাছে যেয়ে, তোমার এই অবস্থা কেন? কি করেছো তুমি? আবির কথা বলতে পারে না।
লোকটা আবিরকে তুলে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো। শ্রাবণী বোতলের পানি মুখে ঢালছে। শ্রাবণীর চারপাশে শ্রাবণীর লোকজন দাঁড়িয়ে আছে। মালিহা শ্রাবণীর ক্লোজ বান্ধবী। মালিহা এসে পাশে বসে। এখনো রাগ কমেনি? কিভাবে কমবে? এত বড় সাহস আমাকে বাজে চিরকুট দেয়। দেখি তো চিরকুটটা। শ্রাবণী চিরকুট মালিহা দিল। চিরকুটে লেখা ছিল, তুমি খুব হট। এত বড় জামাতে তোমাকে ভালো লাগে না? সব সময় ছোট জিনিস পরবে। ছোট জিনিস পরে কলেজে আসলে তোমাকে বেশি লাগবে। মালিহা চিরকুটটা বন্ধ করে, এটা তো এই ছেলেটার কাজ না? ওরা মিলে ছেলেটাকে দিয়ে তোর কাছে পাঠিয়েছে যাতে তোকে অপমান করতে পারে। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ ঠিকই বলছি। আর এটা রাফির হাতে লেখা। শ্রাবণী উঠে দাঁড়িয়ে, এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। না বুঝে ছেলেটাকে মারলি তুই? পাশ থেকে নীরব বলে উঠল, তোর কি দরদ লাগছে? ছেলেটা আরোহীর রূপ দেখে ওদের সাজানো নাটকে সুযোগ পেয়েছে, এই কাজ করেছে। ঠিকমতো মার দিছি, আর কারো কোনো দিন সাহস হবে না কারো দেওয়া কাগজ এনে দেওয়ার। যা হবার হয়ে গেছে, বাদ দে। এখন ভাবতে দে আমাকে। আমি বিষ্ণু, আমাকে এক নামেই সবাই চেনে। যেখানে আমার নাম শুনে থর থর করে কাঁপতে থাকে সবাই, সেখানে কিনা তুই আমার নাম শুনেও আমার লোকদের দাম দিস নে। বিষ্ণুদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি সময় মতো আপনাদের সব টাকা পাঠিয়ে দেব, আর ভুল হবে না। বিষ্ণুদা এই শহরের টপ মাফিয়া। চাঁদাবাজি দিয়ে শুরু করে সব কাজেই সে লিপ্ত। তাকে কিছু বলার মতো কেউ নেই। যে কিছু বলবে তার অস্তিত্ব থাকবে না। ভয়তে কেউ মুখ খুলতে পারে না। বিষ্ণুদা এর ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই বিষ্ণুদার ডান হাত অর্ক বলে উঠল, দাদা, এই তো কিছু চেনা যাচ্ছে না, মেরে দেবো এখানে। ফোনটা ওর কানের কাছে ধর। অর্ক ফোনটা ব্যবসায়ীর কানে ধরতেই বিষ্ণু বলল, যদি ভালো চাস তো ভালোভাবে মিষ্টি দিয়ে দে। বিষ্ণুর চোখ যার উপরে পড়ে সে সহজে যেতে পারে না। হয় দেবী, না হয় তোর বাসায় তোকে কার্টুনে ভরে গিফট হিসেবে পাঠিয়ে দেব। কি চাস তুই? লোকটার গলা শুকিয়ে গেল। কাপা কাপা গলায়, দাদা দাদা, আমি সব দিয়ে দিচ্ছি, আপনি টেন্ডারটা নিয়ে নেন। ঠিক আছে, বুদ্ধিমান। কলটা কেটে দিল। বিষ্ণু তার দলবল নিয়ে গাড়িতে উঠে চলে গেল। তানসিনা হ্যাপিকে বলল, শ্রাবণী যদি জেনে যায় কাজটা আমাদের ছিল। হ্যাপি বলল, জানলে জানবে, আমাদের কিছু যদি করে? ও আমাদের কিছু করার সাহস পাবে না, ওর কাছে প্রমাণ নেই। রাফি বলল, ও যদি অন্যভাবে কিছু করার প্ল্যান করে? তোরা এখনো এই হ্যাপিকে চিনিস না, হ্যাপি কতটা ভয়ানক। হাসপাতালের বেডে আবির শুয়ে আছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। যে লোকটা আবিরকে নিয়ে আসছিল সে হচ্ছে কলেজের স্যার। স্যারের নাম মেহেদি। সেই পুলিশকে আসতে বলছে। পুলিশের এসআই আকবর এসে মেহেদিকে বলল, কাকে নিয়ে এসেছিস? এই যে একে। কে মেরেছে? আবির তোতলিয়ে, শ্রাবণী। চিন্তা করো না, আমি এখনই পদক্ষেপ নিচ্ছি। মেহেদি, তাহলে থাক, আমি যাই। ঠিক আছে। রাত 10টার ভেতরে আরো 8 জনকে চাই। যদি না দিতে পারিস তাহলে তো বুঝিস কি হবে। বস, আপনি চিন্তা করেন না, আমি সময় মতো সব ম্যানেজ করে ফেলবো। কথাটা যেন মনে থাকে, যদি না হয় আমি শেষ, সাথে তুইও মরবি। বস, এই সেন্টুকে আপনি এখনো চিনতে পারেননি? এতদিন কাজ করে আসছি, কোনো সমস্যা হয়নি, এবারও হবে না। কলেজ ক্যাম্পাসে পুলিশের গাড়ি ঢুকলো। সবাই এদিকে খেয়াল না দিয়ে যে যার কাজ করতে লাগলো। ক্যাম্পাসে পুলিশের গাড়ি আসাটা নতুন না, অনেক পুরানো। আকবর গাড়ি থেকে নেমে, শ্রাবণীকে, শ্রাবণী কই? শ্রাবণী ওর তার লোকজন এসে আকবরের সামনে দাঁড়িয়ে, কি হয়েছে স্যার? শ্রাবণীকে করছি। শ্রাবণীর সামনে দাঁড়িয়ে, আমি শ্রাবণী, আমাকে খুঁজছেন কেন? ম্যাডাম আপনি? তাহলে ওই ছেলেটা যাকে একটু আগে মারছিলেন? হ্যাঁ, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। আর ওই ছেলেটাকে বুঝিয়ে দিব শ্রাবণীর নামে পুলিশের কাছে অভিযোগ করার স্বাদ মিটে যাবে। আকবর বলল,
ম্যাডাম মেহেদি স্যার আমাদের ইনফর্ম করেছে। ঠিক আছে, আমি ঝামেলা মিটিয়ে নিব, বাবাকে কিছু বলো না। ঠিক আছে। আকবর চলে গেল। আয়ান বলল, এই মেহেদি স্যার যত নাটের মূল, ওনাকে একটা শিক্ষা দেওয়ার দরকার, তা না হলে সে শুধরাবে না। উত্তেজিত হওয়া যাবে না, কৌশলে সব করতে হবে। স্যার আসো কলেজে, তোর বাবাকে বলে চাকরিচ্যুত করে দিলেই তো পারিস। ভালো আইডিয়া, এবার একটা শিক্ষা দিব, শ্রাবণীর বিরোধিতা করার সাহস না পায়। কলেজ শেষে যে যার মতো করে বাসায় চলে গেল। এদিকে সোহেল তরতাজা নিউজ করতে লাগলো। তাজা খবর, কলেজ থেকে আসার পথে গাড়ি সহ 10 জন মেয়ে শিক্ষার্থী নিখোঁজ। পাশে পড়ে আছে ড্রাইভারের লাশ। পুলিশ তদন্ত শুরু করেছে। আদৌ কি পাবে 10 জনকে খুঁজে বের করতে? 10 জন মেয়ের বাড়ি কান্নাকাটি শুরু হয়ে গেছে। বুকের সন্তান এভাবে নিখোঁজ হয়ে যাবে, সত্যি খুব বেদনাদায়ক ঘটনা। সোহেল নিখোঁজ হওয়া পরিবারের কাছে জিজ্ঞাসা করলো, আপনাদের পুরনো কোনো শত্রু আছে যে এই কাজটা করতে পারে? না না, আমাদের কোনো শত্রু নেই। আমাদের মেয়েদের ফেরত চাই, সুস্থভাবে ফিরিয়ে দাও। আমার বুকের মালিককে ফিরিয়ে এনে দাও। সবাই অনেক হতাশ হয়ে পড়ে। সন্ধ্যা 7টা মেহেদি স্যার হাসপাতালে এসে আবিরকে হাসপাতাল থেকে আবিরের মেসে পৌঁছে দিল। আবির তুতলিয়ে বলল, স্যার আপনি অনেক। মেহেদি স্যার আবিরের পুরো কথা শেষ করার আগে বলল, ভালো। হ্যাঁ, আপনি না থাকলে আমি আজ মরেই যেতাম। আরে আমরা তো তোমাদেরই জন্য। তো শোনো, কলেজে হ্যাপি আর শ্রাবণীর থেকে দূরে থাকবে, ওদের ছায়া না পড়তে পারলেই ভালো, এড়িয়ে চলবে। আবির তুতলিয়ে, কেন স্যার, ওরা খারাপ? হ্যাঁ, ওরা ভীষণ খারাপ। মানুষকে মানুষই মূল্যায়ন করে না, দয়া মায়া কিছুই নেই। আচ্ছা স্যার। রেস্ট করো, সুস্থ হলে কলেজে এসো, এর আগে এসো না। 1 সপ্তাহ পর এসো কলেজে, ওকে? কিন্তু আমার ক্লাস? আমি সব ম্যানেজ করে দেবো, ভরসা রাখো। মেহেদি স্যার চলে গেল। আবির শুয়ে পড়ল। সারা শরীরের ব্যথা অবশ হয়ে গেছে। এভাবে নিরীহ মানুষকে কেউ মারে? মনে কি দয়া মায়া নেই? আমি যদি মরে যেতাম কি হতো? ওরা আমাকে দেখলে মারবে না তো? কি এমন লেখা ছিল কাগজে যার জন্য আমাকে এভাবে মারলো? আবির ভাবতে লাগলো রাত 9টা। আয়ান হাসপাতালে এসে আবিরকে খুঁজলো। খুঁজে না পেয়ে রিসেপশনে যে জিজ্ঞেস করলো, মেহেদি স্যার যে ছেলেটাকে আজ সকালে ভর্তি করাইছে, সেই ছেলেটা কোন বেডে? রিসেপশনে থাকা মহিলাটি বলল, মেহেদি স্যার তাকে নিয়ে চলে গেছে, বিল সব পরিশোধ করে দিয়েছে। আয়ান শ্রাবণীকে সাথে সাথে কল করলো। শ্রাবণী কলটা রিসিভ করতেই আয়ান বলল, মেহেদি স্যার নিয়ে চলে গেছে, কই গেছে বলতে পারে না। শ্রাবণী বিরক্ত হয়, উফ, এই মেহেদি স্যার কেন মাঝখানে আসছে? কোথায় খুঁজবো এখন? জানি না, যেখান থেকে পারিস ওকে খুঁজে নিয়ে আমার পায়ের সামনে ফেল। ফোনটা রেখে দিল। আয়ান মনে মনে বলল, মেহেদি স্যারকে ধরতে পারলে তাহলে ছেলেটার কথা শোনা যাবে। সে যদি স্যার না হতো তাহলে কবেই টপকে দিতাম। ভালো মানুষই করার স্বাদ একেবারে মিটে যেত। আয়ান হাসপাতাল থেকে বেরিয়ে গেল। অর্ক এসে বিষ্ণুকে বলল, দাদা দারুণ আপডেট আছে। বিষ্ণু উঠে দাঁড়িয়ে, ভালো কোনো আপডেট? হ্যাঁ দাদা, ক্লাবে আজ পার্টি আছে, সেখানে হট আইটেম নাচবে। এই তোর আপডেট? হট আইটেম তো যখন তখন এনে নাচানো চাই, আমি কেন দেখতে যাব? আরে দাদা, এখানে তো কয়েকশো কোটি টাকার হীরার লেনদেন হবে। বিষ্ণু বসে পড়ে। বিষ্ণুর চোখ বড় বড় হয়ে গেল, হা হয়ে। এ তুই কি খবর সত্যি দিচ্ছিস তো? দাদা আমাকে চিনতে পারোনি এখনো? আমি কতটা হারামি তুমি না চিনলে কিভাবে? চল তাহলে মিশনে বের হওয়া যাক, বড়দিনে এই বিষ্ণু বড় দান মারবে। এদিকে পুলিশ ঠিক মতো 10 জন মেয়েকে খুঁজছে, কিন্তু কারো কোনো খোঁজ খবর পেল না। গেল কোথায়? পুলিশের ভেতর অনেক টেনশন ঢুকে গেল। রাত 2টো, শুনশান হাইওয়ে রাস্তায়, চারপাশে জঙ্গল। দ্রুত গতিতে গাড়ি ছুটছে। হঠাৎ করেই গাড়ি ব্রেক কষলো। সেন্টু বলল, গাড়ি থামলি কেন? ড্রাইভার বলল, বস
সামনে গাছ ফালানো, ব্রেক না করলেই আমাদের উপরে চলে যেতাম। আশপাশে পুলিশের টের পাইয়ে যায়নি তো? পুলিশ কিভাবে টের পাবে? হঠাৎ করেই বাঘের গর্জন শুনতে পেল। সেন্টু ভয় পেয়ে পড়ল। এই এখানে বাঘ আসলো কই থেকে? ড্রাইভার সামনে তাকাতেই গাড়ির লাইটে স্পষ্টে বাঘ দেখতে পেল। বাঘ গর্জন কাটছে। ড্রাইভার সেন্টুকে বলল, বাসের সামনে। সেন্টুর সামনে তাকাতেই বাঘ দেখে ভয় পেয়ে গেল। ওদের দিকেই বাঘ চেয়ে আছে আর গর্জন কাটছে। সেন্টু বলল, গাড়ি আস্তে আস্তে পিছনে নে, লাইট নেভা গাড়ি। ড্রাইভার লাইট বন্ধ করে দিয়ে গাড়ি পিছে সরাতেই গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। ড্রাইভার বলল, বস, চাকা পাংচার হয়ে গেছে। সেন্টু অবাক হয়ে, এরকম তো কখনো হয়নি। সামনে বাঘ, এখানে বাঘ আসবে কি করে? ড্রাইভার ঘাবড়ে যায়। বস, কিছুই বুঝতে পারছি না। সেন্টুর লোকজন গাড়ি নিয়ে পিছে এসে পৌঁছলো। সেন্টুর লোকজন বন্দুক হাতে নিয়ে গাড়ি থেকে নেমে সেন্টুর কাছে এসে, বস কি হয়েছে? তোরা এতক্ষণ কই ছিলি? বস, জ্যামের জন্য দেরি হয়েছে। এখানে কোনো ঝামেলা মনে হচ্ছে। 4-5টা ভালো করে দেখ কে আছে এখানে। ওকে বস। সেন্টুর লোকজন চারপাশ ভালো করে দেখে কিছুই দেখতে পেল না। আবির গাড়ির কাছে এসে, বস, কাউকে তো দেখতে পারছি না। সামনে থেকে গাছ চড়া আর রাস্তার ওই পাশে একটা গাড়ি পাঠিয়ে দেয়। ওই রাস্তায় যেন গাড়ি না ঢুকে। ওকে বস। গাড়ি ঢুকবে না, লোক আছে ওখানে। সেন্টু ড্রাইভারকে বলল, ব্যাস, তো চাকা ঠিক করো, হাতে বেশি সময় নেই। ড্রাইভার নেমে চাকা ঠিক করতে লাগলো। সেন্টু গাড়ি থেকে নেমে সিগারেট মুখে জ্বালাতেই আবারও বাঘের গর্জন শুনতে পায়। সবাই ভয়তে হাতে টর্চ এদিকে সেদিকে মারতে থাকলো। বিষ্ণু তার লোকজন নিয়ে ক্লাবে চলে আসলো। বিষ্ণুকে দেখে ক্লাবের ম্যানেজার ফারহান এগিয়ে এসে, আরে দাদা, তুমি হঠাৎ আমার ক্লাবে? তোর ক্লাবে নতুন হট আইটেমের নাচ আছে নাকি? দাদা, আইটেমটা সেই দেখলে আর চোখ ফেরাতে পারবে না। আমাকে খবর দিসনি কেন? তুমি তো আসোই না, তাই আর খোঁজ দিই না। তোর ক্লাব তো আগের থেকে ভালোই জমজমাট হয়েছে, ভালোই লোকের আনাগোনা হয়েছে। সবই আপনাদের দোয়ায়। আইটেমটাকে আজ রাতের জন্য আমার বিছানায় দেওয়ার ব্যবস্থা কর, একটু চেখে দেখি। ঠিক আছে, শো শেষে তোমার রুমে পাঠিয়ে দেব। তবে বুঝেছি, তোকে পুরো খুশি করে দিব। ঠিক আছে দাদা, তুমি বসে এনজয় করো, আমি ওদিক থেকে আসছি। ফারহান কথাটা বলে চলে গেল। অর্ক এসে বিষ্ণুর কানে কানে, কিছুক্ষণের ভেতরে চলে আসবে। আমাদের সবাইকে রেডি করে রেখেছি, ওদের কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। বিষ্ণু হেসে দিয়ে, জানুক আর না জানুক, তবে এই বিষ্ণুকে এক কথায় সবাই চিনবে। অর্ক সোজা হয়ে দাঁড়ালো। ক্লাবের ভেতর রকমারি আলোয় ফুটে উঠেছে ভেতরের দৃশ্য। ডিজে গানও চলছে, গানের তালে তালে কেউ মদ খাচ্ছে। সেন্টুকে একজন বলল, বস আপনি গাড়িতে যান, আমরা দেখছি। বাঘটাকে আগে শিকার করি। সেন্টু ধমক সরে, না, আমি শিকার করবো বাঘটাকে, শুধু চেয়ে দেখো কিভাবে করি। বস রাতে আলো রিস্ক হয়ে যাবে। তুই আমার থেকে বেশি বুঝিস। সেন্টু টর্চ আর লাঠি হাতে নিয়ে চারপাশ দেখছে। বাঘের আওয়াজ আরো তীব্র হয়ে উঠছে। সবাই আশপাশ খুঁজতে লাগলো, শুধুই বাঘের আওয়াজ। হঠাৎ করেই সেন্টু সব লোকজন মাটিতে লুটিয়ে পড়লো। সেন্টু পিছনে ফিরে পুরো থ হয়ে গেল। সেন্টু বলতে লাগলো, কেউ ওখানে, কেউ ওখানে, সাহস থাকলে সামনে আয়, দেখি তোর কত বড় কলিজা। আড়ালে না থেকে সামনে আয়। সেন্টুর সামনে একটা বাঘ এসে পড়ল। সেন্টু পিছনে সরে গেল। অনেক ভয় পেয়েছে সেন্টু। বাঘ কোথা থেকে এইখানে আসলো? বাঘটা ধীরে ধীরে সেন্টুর দিকে এগিয়ে গেল। সেন্টু বলল, বাঘ দেখে আমি ভয় পাই না, সাহস থাকলে সামনে আয়। কে তুই? বাঘের গর্জনের সাথে সাথে ভেসে আসলো, টাইগার। সেন্টু নামটা শোনা মাত্রই ভয়তে পিছনে সরে গেল। দৌড়ে গাড়িতে উঠতে যাবে, তখন পায়ে আঘাত পেয়ে পড়ে যায়। সেন্টু ব্যথা পেয়ে, আমাকে যেতে দাও,
আমি তোমার কোনো ক্ষতি করিনি, কেন আমার পিছু লাগছো তুমি? তোকে যেতে দিলে হাজারো মেয়ের জীবন শেষ হয়ে যাবে। আজকের পর থেকে আর কোনো মেয়ে পাচার হবে না। সেন্টুর শরীর মাটিতে লুটিয়ে পড়লো। কন্টিনিউয়ারের দরজায় একটা চিহ্ন রেখে চলে গেছে। কিছুক্ষণ পর মিডিয়ার লোক চলে আসলো। সোহেলও তাড়াহুড়ো করে চলে আসলো। প্রশাসনের লোকজন এসে সবকিছু চেক করছে। প্রশাসনের লোক লাল ফিতা দিয়ে আটকে ফেললো। ফিতার এপাশে কেউ আসতে পারবে না প্রশাসনের লোক ছাড়া। মিডিয়ার লোক তাদের মতো নিউজ করতে লাগলো আর ছবি তুলতে লাগলো। এদিকে ক্লাবের ভিতর শুট পরা সাদা চশমা পরা এক লোক হেঁটে আসছে, হাতে ব্রিফকেস, পিছনে বন্দুক, হাতে গার্ডরা। লোকটা ইশারা করতে সবাই থেমে গেল। লোকটা এসে সোফার উপর বসতেই ফারহান বলল, স্যার সব রেডি। আমার পার্টনার আসলেই শুরু করে দিবে। ঠিক আছে স্যার, ঠান্ডা পাঠিয়ে দিচ্ছে। ওকে। ফারহান চলে গেল। বিষ্ণুর কানে কানে বলল, এই সেই, আর একজন আসার বাকি। শুধু অপেক্ষার প্রহর, তারপর আসল খেলা শুরু। আমার লোক সবাই আবার ওভারলোড মদ না খেয়ে ফেলে, তাহলে সব প্ল্যান শেষ হয়ে যাবে। বস, আমি এত কাঁচা কাজ করি না। ওদের তো বলে রেখেছে কাজ সম্পূর্ণ হলে ওদের পেট চুক্তি মদ খাওয়াবো। বিষ্ণু আর অর্ক ফিসফিস করে কথা বলার মাঝে টাই শুট পরা আর এক লোক ভেতরে প্রবেশ করলো। পেছনে বন্দুক, হাতে গার্ডরা। লোকটা ইশারা করতেই গার্ডরা থেমে গেল। লোকটাকে দেখে প্রথম লোকটা উঠে দাঁড়িয়ে এগিয়ে যেয়ে দুজনে কোলাকুলি করলো। তারপর সোফায় বসলো। শুরু আইটেম গান। আইটেম গানে নাচ করছে শিলা। শিলার দিকে সবার চোখ। ছোট ড্রেসের শিলাকে সত্যি আইটেম গার্ল লাগছে। বিষ্ণুর চোখ ছানা বড়া হয়ে গেল। পুলিশের অফিসার রেজাউল কন্টিনিউয়ারের কাছে আসলো। কন্টিনিউয়ারের দরজার দিকে চোখ পড়তেই চমকে গেল। একজনকে ডাক দিল। মিডিয়ার ক্যামেরা সব কন্টিনিউয়ারের দরজার দিকে। তালা ভেঙে দরজা খুলতেই আলো চেয়ে পড়লো কন্টিনিউয়ারের ভিতর। সবার চোখ বড় বড় হয়ে গেল। স্বামীরের চোখ বড় বড় হয়ে গেল। কন্টিনিউয়ারের ভেতর অসংখ্য মেয়ে। সবাই দৌড়ে বাহিরে বেরিয়ে আসলো। মিডিয়ার লোক ওদের ঘিরে ধরে প্রশ্ন করা শুরু করে দিল। কেউ কেউ বলতে লাগলো কিভাবে এখানে আসলে, কেউ কেউ বলছে কে তুলে নিয়ে এসেছে, চিনো তাদের। কেউ কেউ বলছে তোমরা পালানোর চেষ্টা করোনি তো। জিজ্ঞেস করলো, তোমরা কি কেউ বলতে পারবে আসলে বাইরে কি ঘটেছিল এতক্ষণ? সোহেলের প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে গেল। মিডিয়ার লোকজন মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে সামনে এসে বলল, বাহির থেকে আমরা সবাই বাঘের গর্জন শুনেছি। ভয়তে আমরা সবাই জড়সড় একসাথে ছিলাম। মনে হচ্ছিল আমাদের জঙ্গলের ভিতর ফেলে রেখে গেছে। বাঘ আমাদের খেয়ে ফেলবে। আমরা আর কখনো বাসায় ফিরে যেতে পারবো না। আর একটা মেয়ে বলল, টাইগার এসেছিল, আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে। সোহেল যেন এটাই শোনার অপেক্ষায় ছিল। কে ওদের বাঁচালো আর কে নারী পাচারকারীকে মারলো, সব চট খুলে গেল। সোহেল বলতে লাগলো, টাইগার যার নাম এখন সারা বিশ্ব জানে। টাইগার কি বাঘ নাকি কোনো এক মাইন্ড গেমার? আবারও ফিরিয়ে দিল খালি হয়ে যাওয়া মায়ের বুক। যেখানে প্রশাসনের কেউ কিছু করতে পারলো না, সেখানে টাইগার একাই সবগুলো মেয়েকে উদ্ধার করে পরিচয় দিয়ে গেল। কে এই টাইগার, কি তার পরিচয় জানতে হলে চোখ রাখুন 50 চ্যানেলে। সাথে আছি আমি সোহেল। গান বাজনা শেষ। সব মদ খেয়ে তাল হয়ে গেছে। লোক দুজন হীরার ডিল করছে বের করে। ফারহান এসে ওদের কাছে এসে কানে কানে, বস কড়া জিনিস আছে, ঢেলে দিব। শিলাকে দিয়ে পাঠাও আর বাইরের লোক সব বের করে দাও। ঠিক আছে। ফারহান এসে সবাইকে ম্যানেজ করে চলে যেতে বলল। একে একে সবাইকে বলার পর ফারহান বিষ্ণুর কাছে এসে, দাদা তুমি বাসায় চলে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। বিষ্ণু ফারহানের দিকে তাকালো। ফারহান বলল, আসলে দাদা ক্লাবটা এখনের জন্য পুরোটা বুকিং হয়ে গেছে, তাই যেতে হবে। আমি তোমার কাছে শিলাকে পাঠিয়ে দেবো এক্ষুনি। বিষ্ণু উঠে দাঁড়িয়ে ফারহানের কাঁধে হাত দিয়ে, ঠিক আছে, যদি শিলাকে না পাঠাতে পারিস তাহলে তোর মাথা আর মাথার জায়গায় থাকবে না। ফারহান হেসে, তা আমি জানি দাদা। বিষ্ণু চারপাশে ভালো করে তাকিয়ে দেখলো।
ক্লাবে গার্ড আর ওই লোক দুজন আর বিষ্ণু লোক ছাড়া কেউ নেই। বিষ্ণু অর্ককে ইশারা করলো, অর্ক লোক নিয়ে বের হয়ে গেল। অফিসার রেজাউলের কাছে মিডিয়ার সব লোক মাউথ করলো। সোহেল বলল, স্যার এদেরকে কি করবেন? ওদের ফ্যামিলির খোঁজ নিয়ে ফ্যামিলির হাতে হস্তান্তর করব। স্যার আর টাইগারের ব্যাপারে কি ভাবলেন? ওদের থেকে বয়ান নিয়ে তারপর অ্যাকশনে নামবো। স্যার টাইগার কি মানুষ নাকি সত্যি সত্যি বনের রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ মানুষই, কিন্তু ওই নামটা ব্যবহার করছে। আর যাই হোক না কেন, এই টাইগার একদিন ঠিকই ধরে ফেলবো। রেজাউল কথা বলে গাড়িতে উঠে চলে গেল, সাথে সবাইকে নিয়ে গেল। লাশগুলো গাড়িতে উঠিয়ে মর্গে পাঠিয়ে দিল। মিডিয়ার লোক প্রশাসনের পিছনে ছুটলো। ক্লাবের ভেতর লোক দুজন তাদের ঢিল করতে লাগলো। একজন একটা ব্রিফকেস টাকা বের করে দেখিয়ে দিল, আর একজন একটা খোলটি থেকে হীরা বের হাতে নিল। তখন ক্লাসের ভেতরগুলির শব্দ শুনতে পেল। লোক দুজন সামনে থাকা টেবিলের তলে ঢুকে গেল। ফারহা ফদন অবাক হয়ে গেল। বিষ্ণু আর বিষ্ণুর লোকজন ক্লাবের ভেতর গুলি করতে করতে ভিতরে ঢুকলো। লোক দুটোর গার্ডরা সব লুটিয়ে পড়লো। ফারহান নিচে বসে পড়লো। বিষ্ণু এগিয়ে যেয়ে সোফায় হাতের আঙ্গুলের উপর পিস্তল ঘুরিয়ে, এই ওঠ, আমার এলাকায় এসে ঢিল করবি আমাকে না জানিয়ে, তা কি করে হয়? লোক দুজন ওঠে। কাকা কে তুমি? বিষ্ণু আমার নাম, সবাই আমার নাম শুনে কাঁপে। কি চাই তোমার? তোদের হীরা টাকা সব দিব না। তাহলে তোরাও ভালো থাক। বিষ্ণু দুজনের কপালে গুলি করে। দুজনে ওখানে নিথর হয়ে পড়ে। অর্ক ব্রিফকেস দুটো হাতে নেয়। ফারহান দৌড়ে এসে, দাদা এতে তুমি কি করলে? আমার ক্লাবে তো এখন রেড পড়বে, বন্ধ হয়ে যাবে ক্লাব। বিষ্ণু সোফার সাথে হেলান দিয়ে, তোর ক্লাবের কিছুই হবে না। হবে না মানে? এখন তো পুলিশ আসবে, সাথে মিডিয়াও। আমার ক্লাবে ভয়তে আর কেউ আসবে না। কেউ জানবে না কি হয়েছে এখানে। এই অর্ক, ওকে খুশি করে দে, আর এগুলোকে গুম করে রাখ যাতে কেউ টের না পায়। ওকে বস। অর্ক টাকা বের করে ফারহানকে দিল। ফারহান খুশি হয়ে গেল। লাশগুলো অর্ক লোকগুলো দিয়ে নিয়ে চলে গেল। বিষ্ণু উঠে দাঁড়িয়ে, শিলাকে আমার জন্য রেডি কর, ওর যা বডি। দাদা রেডি তো আছে, তুমি বললেই দিয়ে দিব। আজ আর না, অন্যদিন। আজ অন্য আমেজ হবে। আমার গাড়িতে মদ উঠিয়ে দে, ওদেরকে খুশি করতে হবে। দাদা ব্যবসাটা কিন্তু খারাপ না। বুঝেছি, এরপর থেকে বড় কোনো ডিল হলে খবর দিস, তাহলে তুইও রাতারাতি। হ্যাঁ দাদা বুঝেছি, দিব এখন থেকে। আমার টাকা চাই, শুধুই টাকা। বিষ্ণু চলে গেল। ফারহান কিছু মদ গাড়িতে তুলে নিল। বিষ্ণু চলে গেল। ফারহান ক্লাব পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল। কোনো চিহ্ন জানে না থাকে, আর কেউ বুঝতে না পারে। ভোরবেলা থানার সামনে মিডিয়ার লোকের আনাগোনা বেশি। সোহেল নিউজ করতে লাগলো। ভোর হতে না হতে পাচার হয়ে যাওয়া মেয়েদের ফ্যামিলি চলে আসা শুরু করে দিয়েছে। সবাই মেয়েকে পেয়ে খুব খুশি, কান্নায় ভেঙে পড়েছে সবাই, যেন মানিক ধন ফিরে পেয়েছে। আপনারা দেখছেন সরাসরি লাইভ নিউজ 50। আমি আছি আপনাদের সাথে সোহেল। প্রায় সব মেয়ের ফ্যামিলির লোকজন চলে এসেছে। কিছু ফ্যামিলির বাসা দূরে হওয়াতে আসতে দেরি হবে। এসআই আকবর থানা হতে বাহির হতেই মিডিয়ার লোক আকবরকে ঘিরে ধরে আকবর বলল, সবার ফ্যামিলি এখনো এসে পৌঁছায়নি, তাদের বাসা অনেক দূরে, তাই তাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আর যাদের ফ্যামিলি আছে তাদের ফ্যামিলির জিম্মি হস্তান্তর করা হয়েছে। কিছুক্ষণের ভেতর তারা বের হবে। আপনাদের সাথে বিকালে সংবাদ সম্মেলন করা হবে, তখন পুরো বিস্তারিত জানানো হবে। এখন আমাদের আর বিরক্ত করবেন না, ধন্যবাদ। আকবর কথাটা বলে চলে গেল। মেয়ে নিয়ে ফ্যামিলির লোকজন বের হচ্ছে। মিডিয়ার লোকজন তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করতেছিল। সবাই একটা কথাই বলতেছিল, টাইগার না থাকলে হয়তো আমার মেয়েকে ফিরে পেতাম না। সোহেল জিজ্ঞেস করলো, কেমন লাগছে মেয়েকে ফিরে পেয়ে? খুব ভালো বলে বোঝাতে পারবো না। পুলিশে যেটা করার কথা ছিল তা পুলিশ করতে ব্যর্থ। টাইগার পুলিশের কাজ করে দিছে। আরেকজন বলল, পুলিশের চোখ তো অন্ধ,
ওরা সব জানে কিন্তু যথাযথ পদক্ষেপ নেয় না, টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমরা হারিয়ে ফেলতে গেছিলাম আমাদের মেয়েগুলোকে। সোহেল সবার বক্তব্য নিয়ে বলল, কে এই টাইগার যে গরিব অসহায় বিপদগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছে? কে এই টাইগার আন্ডারওয়ার্ল্ডের নতুন আতঙ্ক? টাইগারের নাম পেপারস নিউজে সারা বিশ্বে ছড়িয়ে গেল। সকাল 10টা, কলেজে মেহেদী স্যার যেতেই আয়ান মেহেদী স্যারের পথ আটকে, স্যার ছেলেটা কোথায়? তোমাকে কি বলতে হবে? হ্যাঁ বলতে হবে। তুমি কে যে তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? শ্রাবণী আয়ানকে সরিয়ে, স্যার কাজটা কি ঠিক করছেন আপনি? তোমার থেকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। স্যার আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি কে। বাপের ধনী দুলালি যে পারে শুধু নিরীহ মানুষের উপর জুলুম করতে, আর কিছুই পারে না। বাপের টাকা আছে বলে যা ইচ্ছা তাই করা ঠিক না, সঠিক কাজ করতে শিখো। ছেলেটা কি দোষ ছিল এভাবে মারলে? একটা কুকুরকেও এভাবে মারে না। দয়া করে তোমার ভেতরে কি সেই দয়াটুকু নেই? শ্রাবণী মাথা নিচু করে নিল। মেহেদী স্যার বলল, তোমরা দুজনে শত্রুতা করবে আর মাঝখানে বলেই হবে নিরীহ মানুষগুলো। তোমরা জার করলে আবার সে জার করতে গিয়ে এভাবে মারবে। আমি ভাইস স্যারের সাথে কথা বলে কলেজের জার করা বন্ধ ব্যবস্থা করছি। পেছন থেকে হ্যাপি বলল, স্যার আপনার চাকরিটা থাকবে তো? মেহেদী স্যার পিছনে ফিরে, চাকরিটা চলে গেল। ও তোদের মতো অমানুষকে মানুষ করে তবেই কলেজে ছেড়ে চলে যাব। মেহেদী স্যার কথাটা বলে চলে গেল। তানজিনা হ্যাপিকে বলল, দেখ স্যার অনেকবার বেড়েছে। তুই কি কিছুই করতে পারবি না হ্যাপি? আমি বাবাকে বলে মেহেদী স্যারের ব্যবস্থা করছি। আয়ান শ্রাবণীকে বলল, স্যার কিভাবে অপমান করে গেল? আমরা অমানুষ। আমাদের অপমানের শাস্তি স্যারকে পেতেই হবে। দুপুর 2টো, ফাঁকা রাস্তায় একজন মোটর সাইকেল চালিয়ে আসতেছিল। হঠাৎ করে কয়েকটা ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে, মোটর সাইকেল থামিয়ে ফেলে। মোটর সাইকেলওয়ালা কিছু বুঝে ওঠার আগেই বেহুশ হয়ে যায়। ছেলেগুলো মোটর সাইকেল, মোবাইল, টাকা যা ছিল সব নিয়ে চলে গেল। রাস্তার পাশে লোকটা পড়ে থাকলো অসচেতন হয়ে। কিছুক্ষণ পর সেখান থেকে কয়েকজন যাচ্ছিল। লোকটাকে দেখে তাড়াতাড়ি ভ্যান গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে চলে গেল। দুপুর 3টে, কলেজ ঘাটে বসে যে যার মতো করে সিগারেট টানতেছিল। এর ভেতর সিনিয়র ব্যাচ আসতেই জুনিয়ররা উঠে চলে যাচ্ছিল। সিনিয়ররা ওদের থেকে সিগারেট, লাইট সবকিছু নিয়ে কলেজ ঘাটে বসলো। এর ভেতর রাফি এসে সাইমনের কাঁধে হাত রেখে, কিরে মামা, আনছিস নাকি? না রে মামা, আজ না খেয়ে যেতে হবে। দাঁড়া, হ্যাপিকে ফোন করে বলি, ও ঠিক নিয়ে আসবে। তাই বল। রাফি হ্যাপিকে ফোন করে কোটি আনার কথা বলে দিল। তারপর ফোনটা রেখে দিল। এদিকে মেহেদী স্যার প্রিন্সিপালের অফিসের ভিতরে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল মেহেদীকে ধমক দিয়ে বলল, কলেজ ঘাটে পুলিশের গাড়ি এসে থামলো। পুলিশের গাড়ি দেখে মাদক সেবন করা কিছু কিছু ছেলে মেয়েরা দৌড়ে পালানোর চেষ্টা করলো। পুলিশের গাড়ি থেকে পুলিশের লোক নেমে এসে বেশ কয়েকজনকে ধরলো। সাইমন উঠে পালাতে যাবে, রাফি বলল, আরে বেটা, পালাচ্ছিস কোথায়? পুলিশ আমাদের ধরার ক্ষমতা রাখে নাকি? না রে মামা, ওদের বিশ্বাস নেই। ওরা কখন কি করে, শেষে বাণিজ্যতের ফালুদা হয়ে যাবে। ওরা ধরলে তো চাকরি থাকবে। তোর বয়ানবাজি নিয়ে তুই থাক, আমি পালাই। সাইমন কথাটা বলে ঘাটের নিচে দিয়ে দৌড়ে চলে গেল। রাফি বসে থাকলো। রাফির পেছন থেকে মেয়েলি কণ্ঠে, এই এখানে কি হচ্ছে? রাফি পিছে ফিরে পুরো হা হয়ে গেল। মেয়েটি বলল, এই একে গাড়িতে তোলে। রাফি বলল, ওয়েট ম্যাডাম, আমাকে গাড়িতে তুলবে মানে? কি আপনি? পোশাক দেখে বোঝো না আমি কে? রাফি বুকের উপর নাম লেখাটা দেখে, অঙ্কিতা? হ্যাঁ অঙ্কিতা, যেখানে যাই সেখানে অনাহার ফেলে দিই। এই দাঁড়িয়ে দেখছো কি? তোমরা ওকে গাড়িতে তোলো। দুজন পুলিশ এগিয়ে আসলো। রাফি বলল, ম্যাডাম, আপনি কিন্তু ভুল করছেন। আমাকে না চিনেই আমাকে গাড়িতে উঠাতে বলছেন। বয়স মাত্র কম, এই বয়সে মাদক সেবন করছিস, লজ্জা লাগছে না?
থানায় নিয়ে তোর লজ্জা পাইয়ে দিব। এই তোলোকে। পুলিশ দুজন অনধিকতার কথা মতো রাফি ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাফি বলল, আপনি অনেক বড় ভুল করলেন। আপনার চাকরি থাকবে কিনা তা নিয়ে ভাবুন। কাকে ধরে নিয়ে যাচ্ছেন জানেন না। অঙ্কিতা রাফির কথা কানে নিল না। রাফিকে গাড়িতে তুলে সবাইকে নিয়ে চলে গেল। অঙ্কিতা বলল, আজকের পর থেকে যেই মাদক সেবন করবে তার কপালে দুঃখ আছে। অঙ্কিতা যেখানে যায় সেখানে অনাহার তৈরি করে দেয়। অঙ্কিতা কথাটা বলে গাড়িতে উঠে চলে গেল। কিছুক্ষণ পর হ্যাপি বাইকে করে এসে দেখলো কলেজ ঘাট পুরো ফাঁকা। হ্যাপি দোকানদারকে জিজ্ঞেস করলো, মামা হঠাৎ সব ফাঁকা? পুলিশ রেড দিয়ে সবাইকে ধরে নিয়ে গেছে, রাফিককেও নিয়ে গেছে। হ্যাপি অবাক হয়ে, হোয়াট? কার এত বড় সাহস কলেজ ঘাটে রেড দেয়? হ্যাপি কথাটা বলে থানার দিকে চলে গেল। কলেজ বয় রাফিন এসে মেহেদি স্যারকে ডেকে নিয়ে যায় প্রিন্সিপালের রুমে। মেহেদি স্যার যেতেই প্রিন্সিপাল হামিদ রাফিনকে ইশারা করতেই রাফিন চলে গেল। মেহেদি স্যার দাঁড়িয়ে আছে, হামিদ উঠে দাঁড়িয়ে ধমক দিয়ে, তুমি কি এই কলেজের প্রিন্সিপাল হয়ে গেছো? হ্যাঁ, যে এত উঠতেছো? মেহেদি স্যার প্রিন্সিপাল হামিদের দিকে তাকিয়ে পড়ে। হামিদের ডান পাশে আজমল সাহেব বসা হ্যাপির বাবা, আর বাম পাশে আমির সাহেব বসা শ্রাবণীর বাবা। আজমল সাহেব হামিদকে থামিয়ে দিয়ে বলল, ওদেরকে অপমান করার সাহস কই থেকে পাও? তুমি কি ভুলে গেছো ওরা কারা? মেহেদি স্যার মাথা নিচু করে, ওরা ভুল কাজ করেছিল তাই শাসন করেছি, অপমান করিনি। আমির সাহেব বলল, তুমি শাসন করার কে? আমি ওদের শিক্ষক গুরুজন। ওরা ভুল পথে গেলে ওদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমাদের। ওরা কোথাও বেয়াদবি করলে প্রথমে সামনে চলে আসবে। কোনো স্কুল, কোনো কলেজ বা কোনো ভার্সিটিতে পড়ে সেখানকার স্যারেরা কি সঠিক শিক্ষা দিতে পারেনি, নাকি স্যাররা অশিক্ষিত হয়ে এগুলোকে অশিক্ষিত বানিয়েছে? পরিশেষে আসবে ফ্যামিলি বা বংশ, কোন বংশ বা কোন ফ্যামিলির ছেলে মেয়ে। আজমল সাহেব উঠে দাঁড়িয়ে, এই শোনো, এত জ্ঞান দিতে আসবে না। এরপর থেকে ওদের কাউকে যদি অপমান, বকা বা মারো তাহলে তোমার জায়গাটা থাকবে না। স্যার, আপনি কি ওদের বিষয়ে না জানে আমাকে ওদের দায়িত্ব থেকে বঞ্চিত করছেন? আমির সাহেব বলল, তা আমরা বুঝে নেব, তোমাকে দায়িত্ব নিতে হবে না। কখন বুঝবেন? যখন বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তখন। এমনিতে গতকাল একটা ছেলে জার্গের শিকার করে আধমরা করে ফেলেছে। যদি ছেলেটা মরে যেত তখন কি হতো ওদের? আমির সাহেব উঠে দাঁড়িয়ে, আমরা বুঝে নিতাম ওদের এখন এনজয়ের সময়। ওদের মাঝখানে যেই বাধা হয়ে দাঁড়াবে তার অবস্থা খারাপ হবে। তোমাকে এবারের মতো বলে যাচ্ছি, পরের বার বলবো না, কাজে দেখাবো। মেহেদি চুপ হয়ে যায়। আজমল সাহেব আর আমির সাহেব চলে গেল। মেহেদি প্রিন্সিপালের দিকে তাকিয়ে, স্যার আপনিও? হামিদ উঠে দাঁড়িয়ে মেহেদির পাশে এসে, আমার হাত পা সব দিক দিয়ে শিকল দিয়ে বাঁধা। বর্তমান যার যত ক্ষমতা তার তত তাণ্ডব বেশি। আমার কিছুই করার নেই। তুমি কিছু মনে করো না, ওদের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য ধমক দিয়েছি। আমি তো তাদের ছেলে মেয়ের ভালো চাই। যারা বুঝে না ভালো তাদের ভালো চাইতে নেই। তুমি আর ওদের সাথে কোনোরূপ কথা বলবে না। ঠিক আছে স্যার, আমি বুঝতে পারছি। মেহেদি প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে চলে গেল। হ্যাপি থানায় এসে দেখলো সবাইকে জেলে ভরে রাখছে একসাথে। রাফি হ্যাপিকে দেখে, তুই এসেছিস? ব্যাস, বের কর আমাকে। তারপরে পুলিশ ম্যাডামকে বুঝিয়ে দিব আমাকে ধরে আনার ফল। হ্যাপি হাতের ইশারায় রাফিকে চুপ করতে বলল। রাফি চুপ হয়ে গেল। হ্যাপি দারোগাকে বলল, ওদের ছেড়ে দেন। সরি ম্যাডাম, ম্যাডাম না অনুমতি দিলে ছাড়তে পারবো না আমরা। কোথায় আপনার ম্যাডাম? ডাকুন। বড় স্যার জরুরি মিটিং ডেকেছে, সেখানে গেছে, চলে আসবে কিছুক্ষণের ভেতর। আপনি তাহলে আমার কথাই ছাড়বেন না? সরি ম্যাডাম, তাহলে আমার চাকরি হারাবো। আপনি বসেন, আমি কফি আনিয়ে দিচ্ছি। হ্যাপি বিরক্ত হয়ে গেল। হঠাৎ করেই পেপারের দিকে চোখ পড়ল হ্যাপির। প্রথম পৃষ্ঠার বড় করে অক্ষরে লেখা টাইগার। হ্যাপি পেপারসটা হাতে নিয়ে দেখতে থাকলো। বড় স্যারের মিটিং এ সব ধরনের অফিসার জয়েন হয়েছে। বড় গোল টেবিলে সবাই বসা। বড় স্যার একটা নিউজ চালিয়ে দেখালো সবাইকে। নিউজটা অফ করে, কি বলেছে শুনতে পেরেছো তোমরা?
প্রশাসন নাকি কিছুই করতে পারছে না, সব টাইগার করেই যাচ্ছে। আমাদের নাম পুরোই ডুবিয়ে দিয়েছে। এই টাইগারকে খুঁজে বের করো। রেজাউল বলল, স্যার আমরা তদন্ত শুরু করে দিয়েছি। তদন্ত শুরু করলে হবে না, আমরা টাইগারকে চাই। হাফিজ বলল, স্যার এই টাইগারের বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারে না, না কখনো দেখেছে টাইগারকে, কিভাবে খুঁজবে? অঙ্কিতা বলল, আমাদের ওর মতো ছদ্মবেশ নিতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা টাইগারকে খুঁজে বের করব। বড় স্যার বলল, অঙ্কিতা তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, তাই তোমাকে এখানে এনেছি। তুমি টিম গঠন করে কাজ শুরু করে দাও। স্যার আমার ফুল পাওয়ার চাই, আমার কাজে যেন কেউ বাধা না দেয়। ঠিক আছে, আমি তোমাকে ফুল পাওয়ার দেওয়ার ব্যবস্থা করতেছি। ধন্যবাদ স্যার। মিটিং শেষে সবাই বেরিয়ে পড়ল। হ্যাপি নিউজে দেওয়া টাইগারের খবর পড়ে শেষ করলো। হ্যাপির মনে প্রশ্ন জেগে উঠল, কে এই টাইগার? এত পাওয়ার ওর, সব আন্ডারগ্রাউন্ডের মাস্তানদের এভাবে শেষ করে দিচ্ছে, ডাকাতদেরও শেষ করে ফেলছে। সত্যিই খুব ভাবনার বিষয়। থানায় এসে সবার ফ্যামিলির লোক এসে হাজির হয়েছে। হ্যাপি দারোগাকে বলল, এনারা সবাই কারা? যাদের ধরে নিয়ে আসা হয়েছে তাদের ফ্যামিলির লোকজন। ম্যাডাম ফোন করে আসতে বলেছে। কিছুক্ষণ পর থানার সামনে গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে থানার ভিতর ঢুকে রাফির বাবা বলতে লাগলো, এই কার এত বড় সাহস আমার ছেলেকে ধরে নিয়ে এসেছে? সে কি আমার পরিচয় জানে না? দারোগা উঠে দাঁড়িয়ে, স্যার উত্তেজিত হবেন না, বসেন। কে এনেছে? কে? নতুন অফিসার। কোথায় সেই অফিসার? মিটিং এ আছে, এক্ষুনি চলে আসবে। রাফির বাবা হ্যাপিকে দেখে, মামনি তুমি এখানে থাকতে আমার আশা লাগলো কেন? তুমি বলনি ওদের? আঙ্কেল বলেছি, কিন্তু ওদের ম্যাডামের অনুমতি ছাড়া ছাড়বে না। কে ওদের ম্যাডাম? এই নাম কি? অঙ্কিতা যেখানে যায় সেখানে পুরো অনাহার ফেলে দেয়। পেছন থেকে দরজায় দাঁড়িয়ে রাফির বাবা হ্যাপি সবাই তাকিয়ে পড়ে অঙ্কিতার দিকে। অঙ্কিতা এসে চেয়ারে বসে। অঙ্কিতা আকবরকে ডাক দিয়ে, সবাই এসেছে। হ্যাঁ ম্যাডাম এসেছে। সবাইকে ভেতরে আসতে বলো। রাফির বাবা বলল, এই তুমি আমাকে চেনো? আমি এখানে থাকতে তুমি অন্যদিকে কথা বলছো, তোমার তো সাহস কম না? চেনো আমাকে? আপনাকে চেনার মতো সময় আমার কাছে নেই। রাফির বাবা রেগে যায়। রাফির বাবা বলল, আমার ছেলেকে ছেড়ে দাও। কে আপনার ছেলে? রাফি। বসেন, আপনি কথা বলেই ছেড়ে দিব। এই তোমাকে আমি কি বলেছি বুঝতে পারছো না? আমার সময়ের অনেক মূল্য। অঙ্কিতা উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে, আপনাকে বসতে বলেছি, বসুন, আর না হয় চলে যান। আপনার ছেলেকে আমি ছাড়বো না, যা পারেন করেন। রাফির বাবা পুরো রেগে যায়। হ্যাপি রাফির বাবার কানে কানে বলল, আঙ্কেল উত্তেজিত হওয়া যাবে না, ওকে ওর মতো করে বুঝাতে হবে। রাফির বাবা বসলো। আকবর সবাইকে ভিতরে নিয়ে আসলো। অঙ্কিতা বলল, কেমন মা বাবা আপনারা, যে ছেলে মেয়েদের বিষয়ে খোঁজ খবর নেন না, কখন কি করে না করে কোনো খোঁজ খবর নেন না। ছেলে মেয়েগুলো কে এইভাবে অন্ধকার পথে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি আপনাদের? একজন বলল, মাদক সেবন করে। এখনই যদি এসব করে, সামনে তো আরো দিন পড়ে আছে, ভবিষ্যতে তো মস্তান হবে। মাদক সেবন করতে না পেরে খুন করবে। সবাই অবাক হয়ে গেল। অঙ্কিতা বলল, এখন সময় থাকতে শুধরে দেন, না হলে পরের বার আমি কাউকেই ছাড়বো না। প্রথমবারের মতো সবাইকে ওয়ার্নিং করে দিলাম। থানার সামনে কমিশনারের গাড়ি এসে থামলো। কমিশনার ভিতরে ঢুকতেই অঙ্কিতা দাঁড়িয়ে স্যালুট দিল। কমিশনার একটু রেগে যেয়ে, নতুন আসতে না আসতে ঝামেলা পাকিয়ে ফেলেছ। সরি স্যার, বুঝতে পারিনি। তুমি ওনাকে চিনো? ওনার ছেলেকে কেন ধরে নিয়ে এসেছো? স্যার মাদক সেবন করতেছিল, তখন ধরেছি। তুমি চিনো তাকে? তুমি তার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছ। সরি স্যার,
আমি খারাপ ব্যবহার করিনি। বসিয়ে রেখেছো কেন? সে বলার সাথে সাথে তোমার ছেড়ে দেওয়া উচিত ছিল। সরি স্যার, আইন সবার জন্য সমান, সে যেই হোক না কেন আইন তাকে মানতে হবে। তুমি কি আমাকে আইন শেখাচ্ছ? না স্যার। এরপর থেকে তাদের চিনে রেখো, তার ছেলেকে আর ধরবে না। সরি স্যার, আপনার এই কথা আমি মানতে পারলাম না। যেই অন্যায় করুক না কেন আইনের চোখে সবাই সমান, আমি ধরবো। তোমার সাহস তো কম না। সেন্ট্রি, সবাইকে ছেড়ে দাও আর চার্জশিট বানাও। আজ থেকে রেড চলবে সব জায়গায়, সবাইকে ধরতে হবে। অঙ্কিতা কথাটা বলে চলে গেল। রাফির বাবা কমিশনারকে বলল, তুমি কেমন কমিশনার যে তোমাকেও ছাড়লো না? ওর ব্যবস্থা আমি করছি, আপনি চিন্তা করবেন না। রাফি সহ সবাইকে ছেড়ে দিল। যে যার ফ্যামিলির লোকের সাথে চলে গেল। রাফি ওর বাবাকে বলল, এই অপমান সহ্য করেন না। তোমাকে অপমান করলো ওর এত বড় সাহস? অপমানের সব হিসাব আমি নেব, চিন্তা করিস না। বদলা না নেওয়া পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। হ্যাপি, রাফি আর রাফির বাবা চলে গেল। কমিশনার বড় অফিসারকে ফোন দিল। বড় অফিসার ফোন ধরতেই, কেমন অফিসার পাঠিয়েছো? আমাকে মূল্যায়ন করে না, সবার সামনে অপমান করে। ওকে ট্রান্সফার করার ব্যবস্থা করো। স্যার, ওকে টাইগারকে ধরার জন্য এনেছি। ওর বুদ্ধিমত্তা অনেক বেশি, ওকে ওর মতো চলতে দেন। তারপর না হয় টাইগারকে খুঁজে বের করার পর ওর ব্যবস্থা একটা হবে। আমি কোনো কিছু শুনতে চাই না। ও আমার কাছে এসে মাপ চাইবে, না হলে তুমি কিছু না করতে পারলে আমি করব। কমিশনার কথাটা বলে কেটে দিল ফোনটা। রাত 8টা। ক্লাবের ভেতর শ্রাবণী, আইয়ান, মালিহা সবাই আড্ডা দিচ্ছিল। তখন সাইমন এসে, কি হয়েছে জানিস? কি? রাফি তো বড় গলায় ভালোই ফাফর নিচ্ছিল। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। ওর ফাফর সব শেষ। ওর বাবাও অপমান হয়েছে। কে রে এই পুলিশ, যার এত বড় সাহস? অঙ্কিতা, অফিসার টাইগারকে ধরার জন্য এখানে পাঠিয়েছে। মালিহা অবাক হয়ে, কি এই টাইগারটা? তুই থাকিস কোথায়? টাইগারের নাম এখন সারা বিশ্বে ফুটে উঠেছে। পত্রিকা খুললেই টাইগারের খবর প্রথম পৃষ্ঠায়। মালিহা সবাই অবাক হয়ে গেল। রাত 12টা। পুলিশের গাড়ি আবাসিক হোটেলের সামনে এসে দাঁড়ালো। আবাসিক হোটেলের ভেতর খবর চলে গেল পুলিশ এসেছে। সবাই যে যার অবস্থান নিতে লাগলো। অঙ্কিতা গাড়ি থেকে নেমে, কেউ যেন পালিয়ে না যেতে পারে। আকবর, তুমি এসো আমার পিছনে। ওকে ম্যাডাম। অঙ্কিতা রিসেপশনে ঢুকতেই ম্যানেজার বলল, আরে ম্যাডাম, আমার হোটেলে রুম লাগবে নাকি? রুম লাগবে না, তবে রুমে যে 2 নাম্বারই কাজ করছে তাদেরকে লাগবে। রুমের ভেতর 2 নাম্বারই কাজ? আমার হোটেলে এসব চলে না ম্যাডাম। ও আচ্ছা, তাহলে রুমগুলো যে দেখতে হয়। আরে ম্যাডাম, আসেন চা পানি খেয়ে চলে যান, কষ্ট করে কেন রুম দেখবেন? চা পানি খেতে আসিনি এখানে, ডিউটি পালন করতে এসেছি। অঙ্কিতা কথাটা বলেই 2 তলায় উঠে গেল। ম্যানেজার পেছন থেকে, ম্যাডাম, এটা কার হোটেল আপনি জানেন না? ভালো ভালো চা নাস্তা করে চলে যান, খুশি করে দেব। আকবর, এটাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নাও আর মুখে টেপ মারো। আর এটা যারই হোটেল হোক না কেন, তাকে দেখার টাইম নেই। আকবর অঙ্কিতার কথা মতো ম্যানেজারের হাতে হাতকড়া পরিয়ে মুখে কস্টেপ লাগিয়ে দিল। অঙ্কিতা একে একে সব রুম নক করলো। কেউ কেউ খুললো আর কেউ কেউ খুললো না। যারা খুলছিল তাদের সবকিছু ঠিক ছিল, যারা খুলেনি সেই রুমগুলো অঙ্কিতা চিহ্ন লাগিয়ে দিল। অঙ্কিতা ইশারা করলো, আকবর সোর্সদের ইশারা করলো। অঙ্কিতা ম্যানেজারের মুখ খুলে দিয়ে, তুই বলবি পুলিশ চলে গেলে যে যার মতো করে বের হয়ে যাও। আমি বলবো না। অঙ্কিতা ম্যানেজারের পায়ে পাড়া মেরে, মরতে না চাইলে বল, আর যদি না বলিস তাহলে মিডিয়া এনে নিউজ করিয়ে সিল করিয়ে দেব। ম্যানেজার ভয় পেয়ে যায়। ম্যানেজার অঙ্কিতার কথা মতো কথাগুলো বলতেই সবাই রুমের দরজা খুলে দৌড়ে পালাতে গেল। নিচে যেয়ে পুলিশের হাতে ধরা পড়ল সবাই। রুমের ভেতর পা পাওয়া গেছে অঙ্কিতা।
সব সংগ্রহ করে নিয়ে ম্যানেজার সহ সবাইকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। পরের দিন সকালে নিউজ হয়ে গেল পুরো। অঙ্কিতার নামে প্রশংসায় মিডিয়ার লোকজন। রাফি কলেজে আসতেই সবার মুখে একটাই কথা, আমাকে ধরলে তার চাকরি হারাবে। কই কিছুই ধরো না। রাফি সবার মুখে এমন কথা শুনে বিরক্ত হয়ে যায়। চিল্লিয়ে উঠে রাফি সবাই চুপ হয়ে যায়। রাফি চিল্লিয়ে চুপ বলতেই সবাই চুপ হয়ে গেল। শ্রাবণী বলে উঠল, লজ্জা লজ্জা, এই লজ্জা কোথায় রাখি? কোন মুখে কলেজে আসলো কে জানে? রাফি শ্রাবণীর দিকে তাকিয়ে বলল। শ্রাবণীর পাশে সাইমন দাঁড়ানো। রাফি বলল, সাইমন, তাহলে তুই এসব বলেছিস? কি করব মামা, তুই তো কত বড় মুখে বলেছিলি শেষে কিনা অঙ্কিতা ম্যাডাম তোকে ধরে নিয়ে গেল, তাও আবার মহিলা। শ্রাবণী আয়ান মালিহা হেসে উঠল। সব জায়গায় রাজত্ব চলে না, কিছু জায়গায় বিড়াল হতে হয়। ম্যাও ম্যাও। রাফি রেগে যে, সাইমন, তোকে আমি দেখে নিব। রাফি কথাটা বলে চলে গেল। সাইমন বলে উঠল, কি দেখবি তা আমি ভালো করেই জানি। সবাই হো হো করে হেসে উঠল। রাফি রাখতে রাখতে কলেজ গেট দিয়ে বের হতে যাবে, তখনই তানজিনা রিফা সামনে দাঁড়িয়ে। এত রাগ মুডে কোথায় যাচ্ছিস? আমাকে পুরো পরিচয় দিল কলেজের ভিতরে। কে রে? সাইমন শ্রাবণীকে সব বলে দিছে। এখন শ্রাবণী আমাকে। তোকে পচিয়ে দাও মানে? হ্যাঁ, আমাদেরও পচিয়ে দাও, এর সত্য নিতেই হবে। আগে ওই পুলিশ অফিসারের ব্যবস্থা করি, তারপর সাইমন, তারপর শ্রাবণীকে। আমাকে অপমান করা? শান্ত হ। আজ আর কলেজে থাকবো না। চল কোথা থেকে ঘুরে আসি। রাফি, রিফা, তানজিনা তিনজনে চলে গেল। বড় স্যার অঙ্কিতাকে কল করলো। অঙ্কিতা করতেই বড় স্যার বলল, তুমি করছোটা কি? কেন স্যার? আমার ডিউটি পালন করছি। তুমি আবাসিক হোটেলে রেড দিতে গেছো কেন? স্যার, এখানে অনেক অন্যায়ের আড্ডাখানা গড়ে উঠেছে। এগুলোকে ভাঙতে না পারলে টাইগারকে ধরতে পারবো না। নিজের বিপদ নিজেই ডেকে এনো না। ভুলে যেও না আমরা বাধা। নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারি না। স্যার, আপনি জানেন আমি কেমন। আমি অন্যায়কে প্রশ্রয় দিই না। আমি আমার দায়িত্ব থেকে সরতে চাই না, আর না কোনো অন্যায়কারীকে ছেড়ে দিব, সে যত বড় ক্ষমতাবান হোক না কেন। যা করবে ভেবে চিন্তে করবে। আর হ্যাঁ, সাবধানে থাকবে, সব সময় গার্ড সাথে রাখবে। তুমি যেখানে গেছো জায়গাটা সেভ না। ঠিক আছে স্যার, সবকিছু ঠিক করেই তারপর এখান থেকে যাব। বড় স্যার কলটা কেটে দিল। অঙ্কিতা ফোনটা হাতের ভেতর ঘোরাচ্ছে আর মনে মনে ভাবছে নিশ্চয়ই কেউ স্যারকে বলেছে। বড় কোথা থেকে ও তাকে সাবধান করছে। আমিও দেখতে চাই এদের দৌড় কত দূর। হ্যাপি কলেজে এসে দেখলো সিনথিয়া বাদে আর কেউ নেই। হ্যাপি সিনথিয়াকে জিজ্ঞেস করতেই সিনথিয়া বলল, ওরা সবাই ঘুরতে গেছে। আমাকে জানালো না। রাফিকে কলেজের ভেতর সবাই মিলে অপমান করেছে। বলিস কি? নিশ্চয়ই গতকালকের কাহিনী নিয়ে শ্রাবণী করেছে এই কাজটা। হ্যাঁ, শ্রাবণীকে এমন ভাবে অপমান করব ও কলেজের ভেতরে ঢোকার সাহস পাবে না। হ্যাপি আর সিনথিয়া কথা বলতে লাগলো। সিনথিয়ার চোখ গেটের দিকে গেল। একটা ছেলেকে দেখে সিনথিয়া বলল, নতুন মুরগি মনে হচ্ছে। ডাক দে, আজকে আমি আর তুই এটাকে ভালো মতো চার্ক দিব। সিনথিয়া ছেলেটাকে ডাক দিল। ছেলেটা এগিয়ে আসতেই সিনথিয়া বলল, নাম কি? ঈশান। নতুন কলেজে? হ্যাঁ। কলেজের রুলস জানা আছে তো? সরি, বুঝতে পারিনি। কলেজে নতুন যে আসুক না কেন তাকে একটা কাজ করতে হয়, জানো তো? না। সিনিয়রদের জুতো মুছে দিতে হবে। এটা কেমন নিয়ম আবার? আমি তো কখনো শুনিনি। শুনুনি তো কি হয়েছে? তোমার নামে ওর পায়ের জুতো মুছে দাও। আমি পারবো না। সিনথিয়া ঈশানের কলার ধরে,
পারবি না? তাহলে তোকে এর থেকে বড় শাস্তি পেতে হবে। সিনিয়রদের সাথে বেয়াদবির ফল তোকে হাড়ে হাড়ে বোঝাবো। ঈশান ভয় পেয়ে না না, আমি মুছে দিচ্ছি। কলেজের সবাই চেয়ে হাসাহাসি করছে। ঈশান সবার হাসাহাসি দেখে এবার হ্যাপির দিকে তাকালো। তাকিয়ে হ্যাপিকে দেখে বলল, বাহ, কি সুন্দর দেখতে। কি বললি? আপনি অনেক সুন্দর। তোর সাহস তো কম না? চুপচাপ জামা দিয়ে পা মুছে দে, তা না হলে। দিচ্ছি। ঈশান মাটিতে বসে জামার কোনা দিয়ে হ্যাপির পায়ের কাছে নিয়ে বলল, কি সুন্দর পা, বলেন তো সারা জীবন মুছিয়ে দিতাম। হ্যাপি কথাটা শুনতে পাই। হ্যাপি ঈশানের কলার ধরে উঠিয়ে, তোর মতলব তো ভালো না, আমার দিকে নজর দিস, তোকে তো। হ্যাপি ঈশানকে চড় মারতে যাবে, তখনই ঈশান হ্যাপির হাত ধরে উল্টো ঘুরিয়ে পিঠটা নিজের বুকের সাথে ঝেঁকিয়ে, সুন্দরী এত তেজ ভালো না, তোমাকে আমার ভালো লেগেছে, আমার যে তোমাকেই লাগবে। সিনথিয়া সহ কলেজের সবাই অবাক হয়ে চেয়ে রইল। হ্যাপি বলল, ছাড় আমাকে, তুই অনেক বড় ভুল করলি। ভুল ঠিক আমি পরে বুঝে নিব। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি তোমার উপর পুরো ফিদা হয়ে গেছি। স্যার হ্যাপিকে, তোকে তো দেখে নেব। ঈশান হ্যাপিকে ছেড়ে দিয়ে, বিয়েটা তোমাকেই করছি। ঈশানের সাহস দেখে সবাই অবাক হয়ে গেল। ঈশান চলে গেল। হ্যাপি রাগে ফেটে পড়ল। শ্রাবণী থানায় ফুলের তোড়া নিয়ে হাজির হলো। আকবর শ্রাবণীকে দেখে, ম্যাডাম আপনি? এই আপনাকে বলছি না আমাকে ম্যাডাম বলবেন না, আমি আপনার অনেক ছোট। ম্যাডাম বলে লজ্জা দিবেন না, আমার নাম ধরে ডাকবেন। কিন্তু ম্যাডাম। আমি কিন্তু বাবাকে বলে চাকরি থেকে বের করে দিব, আর একবার যদি বলেন। না না, শেষে বউ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। শ্রাবণী আকবরের কথাই হাসলো। আকবর বলল, হঠাৎ ফুল নিয়ে থানায়? অঙ্কিতা ম্যাডামকে শুভেচ্ছা জানাতে এসেছি। ম্যাডাম ভেতরে আছে, চলেন। আকবর শ্রাবণীকে নিয়ে গেল। আকবর দরজার কাছে দাঁড়িয়ে, ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। আকবরের সাথে শ্রাবণী ঢুকে পড়ল। শ্রাবণী ফুলটা টেবিলের উপর রেখে, আপনাকে এই থানায় স্বাগতম। আর এই ফুলের তোড়া গতকালকে যে কাজটা করেছেন তার জন্য আপনি প্রশংসনীয়। আপনার মতো অফিসারের প্রয়োজন সবখানে। ধন্যবাদ, কিন্তু অন্য একদিন এসে চা কফি খেতে খেতে গল্প করব। আজ একটু তাড়া আছে, যেতে হবে। শ্রাবণী চলে গেল। অঙ্কিতা অবাক হয়ে চেয়ে আছে আর বলল, মেয়েটা খুবই আজব তো। হ্যাঁ ম্যাডাম, অনেক আজ। কে মেয়েটা? শ্রাবণী আমির সাহেবের মেয়ে। ও, মেয়েটা অনেক ভালো দেখি। ম্যাডাম ভালো বলবেন না? মানে ভালো না হলে তো ফুল নিয়ে আমাকে শুভেচ্ছা জানাতে আসতো না। আপনি যে কলেজের ঘাট থেকে রফিকে ধরে এনেছিলেন, হেপি বসিয়ে রেখেছিলেন তার জন্য। এই হ্যাপিটা কি? শ্রাবণী চিরশত্রুর একে অপরের শত্রু। কেউ কারো ভালো দেখতে পায় না, আবার কারো খারাপ কিছু শুনলেও পার্টি করে, হাসাহাসি করে। হ্যাঁ বুঝেছি। আকবর কথা বলে চলে গেল। শ্রাবণী দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে শ্রাবণীর গাড়ির সামনে এক পথচারী এসে পড়ল। শ্রাবণী ব্রেক করলো, না হলে তো এতক্ষণে উপরে চলে যেত। শ্রাবণী গাড়ি থেকে নেমে, ছোট লোকের বাচ্চা দামি গাড়ি দেখলেই তার সামনে মরতে চলে আসতে হয়, যাতে তোর পরিবার টাকা হাতিয়ে নেয়। তোর তো এখন কিছু করার ক্ষমতা নেই। কতদিন ধরে চলছে এই ব্যবসা? পথচারী বৃদ্ধ লোকটা শ্রাবণীর দিকে চেয়ে আছে। শ্রাবণী বলল, সর গাড়ির সামনে থেকে, ব্যস্ততার ভেতর আপদ এসে পড়ে। একজন বৃদ্ধাকে সরিয়ে নিল। শ্রাবণী গাড়ির কাছে যেয়ে পার্স থেকে টাকা বের করে নিয়ে বৃদ্ধ লোকটার পকেটে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। সবাই শ্রাবণীর এমন ব্যবহারে অবাক।
বেশি কথা বলে গেল, আবার টাকাও দিয়ে গেল। কলেজ গেটের সামনে হকি নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাপির গ্যাং। ঈশানকে আজ এমন শিক্ষা দিবে যাতে কেউ আর হ্যাপির দিকে তাকিয়ে কথা না বলতে পারে। মেহেদি স্যার ওদের দাঁড়ানো দেখে বুঝতে পেরেছে কোনো একটা ঝামেলা পেকেছে। মেহেদি স্যার ওদের দেখেও না দেখার ভান করে চলে গেল। ওদের সে কিছুই বলতে পারবে না। ঈশান হেঁটে আসছে। হ্যাপি একজনকে ইশারা করতেই একজন যেয়ে ঈশানের কলার ধরে টানতে টানতে নিয়ে আসলো। ঈশান অবাক হয়ে চেয়ে আছে। ঈশানকে এনে হ্যাপির সামনে দাঁড় করালো। হ্যাপি বলল, তোকে চাইলে ক্লাস থেকে তুলে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি তা করি না কখনো। স্যারদের সম্মান করি, এই জন্য তুই এতক্ষণ সুস্থ শরীরে ছিলি। আমার সাথে বেয়াদবি করার ফল তুই বুঝবি। আমাকে টাচ করছিস। ঈশান হ্যাপির গ্যাং দেখে ঘাবড়ে যেয়ে, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দেন। তোকে ছাড়লে আমার সম্মান কমে যাবে। আজ তোর এমন অবস্থা করব, হাড়ে হাড়ে টের পাবি। হ্যাপি হকি উঠিয়ে মারতে যাবে, তখনই ঈশান বলল, পিছে দেখুন। হ্যাপি আর ওর গ্যাং পিছে ফিরতেই ঈশান দৌড় দিল। ঈশানের পিছে ছুটলো হ্যাপি আর গ্যাং। ঈশান দৌড়াচ্ছে আর চিল্লিয়ে বলছে, তোমার যতই গ্যাং নিয়ে আমাকে ভয় দেখাও না কেন, তারপরেও বলবো আমি তোমার রূপে মগ্ন হয়ে গেছি। আমি তোমাকেই ভালোবাসি। তোর সাহস থাকলে দাঁড়া, তারপর তোকে বোঝাবো ভালোবাসার মানে। ঈশান বাসের পিছনে উঠে পড়লো। হ্যাপি দাঁড়িয়ে পড়লো। ঈশান হাত দিয়ে ফ্লাইং কিস দেখালো। হ্যাপি আরো রেগে গেল। হ্যাপি বলল, তোকে আমি দেখে নিব। এই হ্যাপির সাথে মজা নেওয়া। হ্যাপি চলে গেল। শ্রাবণীর আস্তে আস্তে লেট হয়ে গেল। সবাই সেই কখন থেকে বসে আছে। শ্রাবণী বাসায় আসতেই শ্রাবণীর মা রেহেনা বেগম বলল, এত লেট করলি কেন? সরি মাম্মা, রাস্তায় কয়ে থেকে একজন গাড়ির সামনে উড়ে এসে পড়েছিল। কোনো কিছু হয়নি তো? না, ব্রেক করে ফেলেছিলাম, বেঁচে গেছে। না হলে তো বাবার কতগুলো টাকা দণ্ডি হতো। ভালো হয়েছে, সবাই ওয়েট করছে তোর জন্য। আয়। শ্রাবণী ড্রয়িং রুমে যেতেই আবুল সাহেব বলল, ভাইজান, ওকে দিয়ে কোনো কিছুই হবে না, ওর উপরে ভরসা করো না। কি রে মা, তুই পারবি না? হয়েছে না হয় একটু লেট, কেন লেট হলো তা জিজ্ঞেস না করে এ হবে না, সে হবে না, তা হবে না কেন? আমার তো কোনো বিপদ হতে পারতো। হ্যাঁ, ঠিকই তো বলেছে। তোমরা শুধু শুধু আমার মেয়েটাকে দোষারোপ করো। এখন যদি টাইম মেনটেন না করতে পারে কখন করবে? শ্রাবণী রেগেছে। মা তো কি বললাম, আমি সব গুলিয়ে ফেলেছে। দূর চাই, আমি কিছু করতে পারবো না। শ্রাবণী কথাটা বলে চলে গেল। আমির সাহেব বলল, শুধু শুধু মেয়েটাকে না রাগালে পারতে। ওরে তো আমার রাগাতে ভালোই লাগে, পুরোই যেন আমাদের মায়ের কপি। কোনো কিছু বললে এর আগে ফুস করে ওঠেও, তাই। আমির সাহেব আর রেহানা বেগম সবাই হাসাহাসি করছে। আকবর ফোন পেয়ে ছুটে গেল হাসপাতালে। হাসপাতালে যেতে হোয়াইট বয় আকবরকে নিয়ে বেডে নিয়ে, স্যার এই যে উনি। আকবর লোকটার কাছে যেয়ে, কি সমস্যা হয়েছে আপনার? আমার মোটরসাইকেল আর নগদ টাকা সব ছিনতাই করে নিয়ে গেছে। কখন ঘটেছে ঘটনা? গতকাল আমার বাইক থামাতেই আমাকে সাথে সাথে বেরোশ করে ফেলে। অতঃপর হুঁশ ফিরল আমি এখানে। প্লিজ স্যার, আমার শেষ সম্বল, কিছু একটা করেন, না হলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। ঠিক আছে, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, নিশ্চিন্তে থাকুন। আপনি কি কাউকে চেনেন? না স্যার। আচ্ছা, সুস্থ হলে থানায় এসেন, দেখি কতদূর কি করতে পারে। আকবর লোকটার সাথে কথা বলে অঙ্কিতা ম্যাডামকে কল দিল। কল দিয়ে সবকিছু জানিয়ে দিল। হ্যাপি মাথায় পানি ঢালছে আর রাগে ফুলকাছে। বিড়বিড় করে বলছে। রাফি, রিফা, তানজিনা হ্যাপির সামনে দাঁড়িয়ে, তোর সাথে এমন ঘটনা ঘটে গেল, আমাকে জানালি না কেন? যেখানে মরতে গেছিলি সেখানে যা, এখন আসছিস কেন? তুই ভুল বুঝিস না। কে ছেলেটা? চুপ থাক তুই। শ্রাবণী কি কিছু জানতে পেরেছে? তুই পড়ে আছিস শ্রাবণীকে নিয়ে, এখানে কি আমার মাথা গরম করতে এসেছিস? সিনথিয়া ইশারা করে সবাইকে চুপ করতে বলে। এর ভেতর আজমল সাহেব, কি হয়েছে রে মা? কিছু না,
মাথায় এভাবে পানি ঢালছিস কেন? কোনো সমস্যা? ওকে তো আমি কে কি করেছে তোর সাথে আমাকে বল, আমি উঠিয়ে নিয়ে আসি আমার লোক দিয়ে। তোমাকে এর ভেতরে আসতে হবে না, আমার সমস্যা আমি বুঝে নিব। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। আজমল সাহেব চলে গেল। হ্যাপি বলল, জার্ক দিতে চেয়ে আমি নিচেই জার্ক হয়ে গেলাম। হারামিটাকে পেয়ে নেই আমি একবার। রাত 10টা। মেহেরাব আর জয় টং দোকানে বসে চা খাচ্ছিল। তখন পুলিশের গাড়ি এসে থামলো। অঙ্কিতা গাড়ি থেকে নেমে চায়ের দোকানদারকে বলল, মামা চা দাও তো। বলেন ম্যাডাম, দিচ্ছি। মামা একটা জিজ্ঞেস করব? হ্যাঁ ম্যাডাম বলেন। এখানে একটা মেয়ে গ্যাং আছে, ওই বিষয়টা একটু যদি বলতেন। চাওয়ালা ভয় পেয়ে, না না ম্যাডাম, আমি কিছুই বলতে পারবো না। আমি কিছু বলবো আমাকে মেরে ফেলবে। ওর গ্যাংয়ের লোকজন ছদ্মবেশে থাকে, কি করে না করে সব জেনে যায়। অঙ্কিতা নজর গেল আবির আর জয়ের দিকে। রেজাউলকে ইশারা করলো। রেজাউল এসে আবির আর জয়কে বলল, এই তোমরা কারা? আমি জয়, পড়াশোনা করি, ম্যাচেই থাকি। আবির তুতলিয়ে বলতে যাবে তখন জয় ওকে থামিয়ে দিয়ে, ও তোতলা আমার রুমমেট, একই কলেজে পড়ি, আমি ওর সিনিয়র। আবির মাথা নাড়ায়। রেজাউল বলল, এদিকে আয়। আবির আর জয় উঠে রেজাউলের সাথে গাড়ির কাছে গেল। রেজাউল বলল, গাড়িতে ওঠ। স্যার আমরা কি করেছি? তোরা গ্যাংয়ের লোক। আমরা আবার কোন গ্যাংয়ের লোক হলাম? কি বলছেন? রেজাউল ধমক দিয়ে দুজনকে গাড়িতে উঠালো। অঙ্কিতা চাওয়ালার মাথায় পিস্তল ঠেকালো। চাওয়ালা অবাক হয়ে গেল। অঙ্কিতা চাওয়ালার মাথায় পিস্তল ঠেকাতেই চাওয়ালা বলল, ম্যাডাম কি করছেন? আমার ভয় লাগছে। তাহলে সোজাভাবে বল, না হলে উপরে চলে যা। আমি কিছু জানি না, আমাকে কেন ভয় দেখাচ্ছেন? বাহিরে বেরিয়ে আয়। চাওয়ালা বাইরে বেরিয়ে আসলো। আকবর চায়ের দোকানে ঢুকে সবকিছু দেখলো। দোকান থেকে দেশীয় অস্ত্র বের করে, ম্যাডাম শালা তো বেশি চালাক। ওর চালাকি বের করব। আমাকে ফাঁসালে হচ্ছে? আমি কিছু জানি না। থানায় চল, গরম থিম থেরাপি দিলে সুসুর করে বেরিয়ে আসবে সব কথা। চাওয়ালা পালানোর জন্য দৌড় দিতে যাবে তখন রেজাউল চাওয়ালাকে ধরে কয়েকটা চড় মেরে, পুলিশকে আর বোকা ভাবলে হবে না, পুলিশ বদলে গেছে, তোর জম চলে এসেছে, বাঁচবি কি করে তাই ভাব। রেজাউল হাত করা পরিয়ে নিয়ে গাড়িতে উঠালো। অঙ্কিতা চাওয়ালার দোকানের ভিতর ঢুকে, আর কিছু পেলে? ম্যাডাম এখানে তো মাদকের কারখানা, হিরোইন আফিমে ভরপুর। এতদিন ধরে রাত বিরাত চা বিক্রির নামে এইসব করে আসছে, সব নিয়ে চলো। এদের মূল হোতাকে খুঁজে বের করতে হবে। আকবর সবকিছু একটা ব্যাগে ভরে নিল। সাথে লোকগুলো দিয়ে ভালোভাবে তল্লাশি করালো। দেশীয় অস্ত্র ও পেল অনেকগুলো। সবকিছু নিয়ে গাড়িতে উঠালো। অঙ্কিতা জয় আর আবিরের সামনে দাঁড়িয়ে, মাদক নিতে এসেছিলি? তোদের সাথে আরো কে কে আছে? আবির তুতলিয়ে, আমরা মাদক নিতে আসেনি। জয় আবিরকে ধমক দিয়ে, তুই তোতলা চুপ থাক, আমি বলছি। ম্যাডাম আমরা এসবের কিছুই জানি না, আর না আমরা এসব খাই। তাহলে এই চায়ের দোকানে এই রাতে কেন? এসে তো দেখছিলেন চা খাচ্ছিলাম, মাদক কখন নিব? অঙ্কিতা আকবরকে ইশারা করতেই আকবর ওদের দুজনকে চেক করতে লাগলো। জয়ের পকেটে মাত্র 15 টাকা আর আবিরের পকেট থেকে 12 টাকা পায়। টাকাগুলো দেখে রেজাউল বলল, এই টাকা দিয়ে আসছে মাদক খেতে। আচ্ছা তোমরা যাও, যদি কোনো ঝামেলা পাকাও তাহলে সোজা হাজতে ভরে দিব, সাথে খাপ ফ্রি। ঠিক আছে ম্যাডাম। অঙ্কিতা গাড়িতে উঠে চলে গেল। জয় আর আবির যেতে লাগলো। আবির তুতলিয়ে, আমি আর রাতে চা খেতে আসবো না। তুই তো সেই লেভেলের বিতু।
না পুলিশ ধরবে। তোকে আসতে হবে না আর, তোর সাথে আমি কোথাও আর যাব না। ঠিক করেই কথা বলতে পারিস না। আবির আর কিছু বলল না, চলে গেল। লিমন দৌড়াতে দৌড়াতে গোদাম ঘরের ভেতর ঢুকে, ম্যাডাম ম্যাডাম, মামাকে পুলিশ ধরে নিয়ে গেছে। মামার খবর কিভাবে জানলো? ইনফর্মার মাধ্যমে নতুন অফিসার এসে ঝামেলা পাকাচ্ছে অনেক। তোকে ধরতে এসেছিল। মেধা চড়ে হেসে উঠল। এই মেধাকে ধরা এত সহজ না, মেধাকে ধরতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। এই অফিসার অনেক ডেঞ্জারাস। এই তোরা সব কই, বের হ, দেখি কার কলিজা আছে মামাকে আটকে রাখার। মেধাই লোকজন বন্দুক হাতে নিয়ে বেরিয়ে আসলো। মেধা সবাইকে নিয়ে রওনা হলো। থানার সামনে এসে গাড়ি থামলো। চাওয়ালাকে গাড়ি থেকে নামালো। অঙ্কিতা বলল, ওকে হাজতে রাখো, কাল সকালে ওকে দেখে নিব। এখন বাসায় যাচ্ছি, রেস্ট করব, অনেক ধকল গেছে। ঠিক আছে ম্যাডাম। অঙ্কিতা চলে গেল গাড়িতে। রেজাউল বলল, আমি ওই থানা যাচ্ছি, কাজ আছে। তুমি ওকে থানা রেখে বাসা চলে যাও, রেস্ট নাও, ভোরে চলে আসবে। ওকে স্যার।